স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ কিশোরগঞ্জ যাচ্ছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। কিছুক্ষণের মধ্যে কটিয়াদি সরকারি কলেজ মাঠের জনসভায় তার যোগ দেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে সমাবেশস্থলে দলের অনেক নেতাকর্মী ও সমর্থক জড়ো হয়েছেন। সময় যত গড়াচ্ছে ততই বড় হচ্ছে জমায়েত। কিশোরগঞ্জ থেকে জামায়াতে ইসলামের আমির যাবেন ময়মনসিংহে। সেখানকার সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। কিশোরগঞ্জ জামায়াতে ইসলামের নির্বাচনী জনসভায় রয়েছেন সহকর্মী মশিউর রহমান। চলে যাচ্ছি তার কাছে। মশিউর, জামায়াতে ইসলামীর জনসভা কখন শুরু হবে আর নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? টেলিফোনে রয়েছেন মশিউর রহমান। ভোরবেলা থেকে এবং এখানকার উপস্থিত উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আর ডক্টর শফিকুর রহমান 10টার দিকে আমাদেরকে জানিয়েছেন। আসা উপলক্ষে গতকালকে একটা নেতাকর্মীদের উদ্দেশ্যে মশিউর, আপনাকে ধন্যবাদ। নারীদের অসম্মান করার পর একটি দলের প্রধান এখন আইডি হ্যাক হওয়ার মিথ্যা বাহানা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল খুলনায় নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন। পরে যশোরের জনসভায় তারেক রহমান বলেন, একটি গোষ্ঠী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে খুলনা মহানগরী সহ আশেপাশের জেলা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হন। ঢাকঢোল পিটিয়ে ও বাদ্যযন্ত্রের তালে তালে নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। খালিশপুরের প্রভাতী স্কুল মাঠ ও আশেপাশের এলাকায় জনসমাগমে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। দীর্ঘ ২২ বছর পর খুলনায় নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান। এ সময় তিনি নারীদের নিয়ে জামাতে ইসলামীর আমিরের বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, যারা নারীদের অসম্মান করে, যারা মিথ্যার আশ্রয় নেয় এবং জনগণের ভোটাধিকার হরণ করেছে, তারা কখনো দেশপ্রেমিক বা জনদরদী হতে পারে না। একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে, দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে, তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছিল, অথচ আইডি হ্যাক হয়নি তাদের। কাজেই এরা নির্বাচনের আগে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষের সামনে মিথ্যা কথা তুলে ধরছে, মিথ্যা কথা তারা বলছে। এদের একটাই পরিচয়, এরা মিথ্যাবাদী। আজকে বাংলাদেশের তাবৎ মা বোনদেরকে বলবো আমি, যারা আপনাদেরকে এইভাবে অপমানিত করে তাদেরকে আপনারা কিভাবে জবাব দেবেন, আজ সেই সিদ্ধান্ত নেবার সময় এসেছে। ব্যাপক সমালোচনার মুখে ওই রাজনৈতিক দল আইডি হ্যাক হওয়ার অজুহাত দিচ্ছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। খুলনার পর বিএনপি চেয়ারম্যান যশোরে নির্বাচনী জনসভায় যোগ দেন। এ সময় তিনি বলেন, একটি গোষ্ঠী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে হলে আগামী ১২ তারিখ সবাইকে সোচ্চার হতে হবে। নির্বাচনী সমাবেশ শেষে তারেক রহমান জুলাই যোদ্ধাহত এবং শহীদদের পিতামাতার সাথে কুশল বিনিময় করেন। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। সরকার মব সহিংসতা নিয়ন্ত্রণে আনতে না পারলে নির্বাচনে এর প্রভাব পড়বে বলে আশঙ্কা করছে টিআইবি। গতকাল গবেষণা প্রতিবেদন প্রকাশকালে এই কথা জানায় সংস্থাটি। সংবাদ সম্মেলনে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ৩৬ দিনের মধ্যে দেশে অন্তত ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে।
দেশে বিগত আওয়ামী লীগ সরকারের কর্তৃত্ববাদের পতন পরবর্তী ১.৫ বছর বর্তমান অন্তর্বর্তী সরকারের কেমন কাটলো এর প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এ নিয়ে সোমবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংস্থাটি। ২০২৫ সালে দেশজুড়ে ৪০১টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যার মধ্যে ১০২ জন নিহত হয়েছে। এ সময় ১৩৩৩টি অস্ত্র নিখোঁজ হয়েছে। পাশাপাশি ডিপ ফেক ও ভুল তথ্যের হুমকি এবং ৫০টার বেশি সংখ্যালঘুর ওপর হামলার কারণে নির্বাচনী পরিবেশে উদ্বেগের সৃষ্টি হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার ৩৬ দিনের মধ্যে দেশে অন্তত ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলেও জানিয়েছে টিআইবি। সহিংসতা কতটুকু সহিংসতা মুক্ত হবে, আমি আশা করব আর যেন কোনো একটি হত্যাকাণ্ড না হয়, আর কোনো একটি সহিংসতা না হয়, সেটা আমরা আশা করবো সবাই। টিআইবি জানায়, মব সন্ত্রাস যথাযথভাবে নিয়ন্ত্রণ করা না গেলে সেটি অন্য সবকিছুর মতো নির্বাচনে প্রভাব ফেলতে বাধ্য। এক্ষেত্রে সরকারেরও দায় আছে। মূল মেসেজটা সেটা হচ্ছে যে আমাদের বিচার, সংস্কার ও নির্বাচন এই তিনটি ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের মেয়াদে অর্থাৎ কর্তৃত্ব পতনের পর এই গত ১.৫ বছরে যে ভিত্তি স্থাপনের প্রত্যাশা এবং দায়িত্ব ছিল সেটি গঠিত হয়েছে, কিন্তু খুবই নাজুক বলে আমরা মনে করছি। প্রতিবেদনে টিআইবি বলছে, দেশে মব সহিংসতা শুরু হয়েছে সরকারের ভেতর থেকে, যার ফলে সরকারের নৈতিক ভিত্তি দুর্বল হয়েছে। সহিংসতার ঝুঁকি শুধু ১২ ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত নয়, এর পরবর্তী কয়েকদিনও থাকতে পারে বলে মনে করছে সংস্থাটি। বাংলাদেশে অত্যন্ত হতাশাজনক একটা চিত্র আমরা দেখেছি। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। আজ পবিত্র শবে বরাত। এ রাতে মুসলিম উম্মাহ আল্লাহর বিশেষ অনুগ্রহ ও ক্ষমা লাভের আশায় ইবাদত বন্দেগীতে নিমগ্ন থাকেন। ফার্সি শব্দ বরাত শব্দের অর্থ ভাগ্য রজনী। ধর্মপ্রাণ মুসলমানরা শবে বরাতের রাতে ঘর ও মসজিদে ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন। পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে, প্রার্থনা এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এক বাণীতে তিনি এই আহ্বান জানান। ফেব্রুয়ারি মার্চের কয়েকটি দিবস ঘিরে ব্যস্ত সময় পার করছেন ফুলের রাজধানী হিসেবে পরিচিত যশোরের গদখালির চাষিরা। এবার কৃষি বিভাগের ফুল বিক্রির লক্ষ্য ১০০ কোটি টাকার উপরে। এজন্য ব্যাপক প্রস্তুতিও নিয়েছেন কৃষকরা। তবে নির্বাচন ও রোজার মাস ঘিরে লক্ষ্যমাত্রা পূরণে শঙ্কা রয়েছে তাদের। ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, বসন্ত উৎসব, সরস্বতী পূজা সহ মার্চে স্বাধীনতা দিবস ও এপ্রিলে বাংলা নববর্ষ। সব মিলিয়ে আগামী কয়েক মাস উৎসবের ছড়াছড়ি। এসব দিবস ঘিরে ফুলের মাঠ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি, পনিশারা এবং এর আশেপাশের গ্রামের ফুল চাষিরা। বর্তমান মার্কেট আমাদের ভালো আছে। ১২ ফেব্রুয়ারি একটা নির্বাচন, এটাও নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। সব মিলিয়ে মোটামুটি ফুল চাষিরে পিছনে যে ২ মাস ভালো গেছে, কিন্তু আগামীতে ১৪ ফেব্রুয়ারি ফিরে আছে, ২১ ফেব্রুয়ারি কেমন যাবে এটা উপরে আল্লাহর ইচ্ছা। তবে রোজার মধ্যে বেশ কয়েকটি উৎসব পড়ে যাওয়ায় অন্যান্য বছরের তুলনায় এবার কম লাভের শঙ্কা ব্যবসায়ীদের। সামনে ভোট, রোজা, এ নিয়ে হয়তো চাষির পরে একটু প্রভাব পড়তে পারে। তারপরও দেশে যদি কোনো ঝামেলা না হয়, তাহলে চাষি হয়তো ফুলের বাজারে একটু ভালো পাতে পারে। চিন্তিত ফুল চাষিদের সংগঠন বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটিও। প্রতি বছরে নেয়, চলতি বছরে এই ফুলের রাজ্যে ফুল বিক্রি একটা লক্ষ্যমাত্রা নিয়ে কৃষকরা মাঠে নেমেছে। এই নির্বাচনকে ঘিরে যদি দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকে, তাহলে হয়তো আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবো। আর যেহেতু রমজান মাসে ২১শে ফেব্রুয়ারি পড়ছে, সেক্ষেত্রে আমরা আশঙ্কা করছি অন্য বছরে যেভাবে আমরা ফুল বিক্রির লক্ষ্যমাত্রা পরিপূর্ণ না আনতে পারি, এবছর আসলে সেটা হবে কিনা আমরা সন্দেহ করছি। এদিকে ফুলের এই ভরা মৌসুমে দর্শনার্থীদের সংখ্যা বেড়ে যায় এ অঞ্চলের ফুল ক্ষেতগুলোতে। অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গদখালি ফুলের মাঠে ভিড় করেন তারা। দেখে অনেক ভালো লাগতেছে যে এই জায়গাটা আসলেই দেখার মতো, মনোমুগ্ধকর সব দৃশ্য। আমরা নড়াইল থেকে আসছি, আমার পুরো ফ্যামিলি নিয়ে আসছি।
আর এখানে এসে অনেক রকম ফুল দেখলাম। রথখালি ফুলের বাগান দেখতে এসেছি, স্কুল ছুটি হয়েছে তাই এখানে অনেক ফুল আছে আর আমার দেখতে খুব সুন্দর লাগছে। কৃষি বিভাগের তথ্য মতে এবার উপজেলায় 628 হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 140 কোটি টাকা। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে ভারতীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক শতকরা 25 থেকে কমিয়ে 18 ভাগে নামাবে যুক্তরাষ্ট্র। সোমবার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে সব ধরনের শুল্ক ও অশুল্ক বাধা শূন্যে নামাতে সম্মত হয়েছে ভারত। একই সঙ্গে তারা রাশিয়া থেকে তেল কেনাও বন্ধ করবে। তিনি আরও জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি, প্রযুক্তি, কৃষি ও কয়লাসহ বিভিন্ন খাতে বড় অঙ্কের পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছেন। সোমবার সকালে মোদির সঙ্গে ফোন আলাপে বাণিজ্য ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা হয়েছে বলে জানান ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক উত্তেজনা ও সম্ভাব্য সংঘাতের আশঙ্কার মধ্যে আলোচনার টেবিলে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। 6 ফেব্রুয়ারি তুরস্কের ইস্তাম্বুলে আলোচনায় বসবেন দুই দেশের সরকারি কর্মকর্তারা। বার্তা সংস্থা এএফপি এই খবর দিয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। আর ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। এই বৈঠকে সৌদি আরব, মিশর ও তুরস্ক সহ মধ্যস্থতাকারী দেশগুলোর কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। আলোচনার মূল বিষয় হবে ইরানের পরমাণু কর্মসূচি। টি-20 বিশ্বকাপ খেলতে পাকিস্তান দল গতকাল শ্রীলঙ্কায় পৌঁছেছে। শ্রীলঙ্কা ও ভারতের আয়োজনে 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত চলবে টুর্নামেন্ট। অবশ্য ভারতের বিপক্ষে সব ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। আজ ও আগামীকাল বিশ্রামে থাকবে দলটি। এরপর 4 ফেব্রুয়ারি কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। এই ভেন্যুতেই গ্রুপ পর্বে পাকিস্তানের 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 7 ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে, 10 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং 18 ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে। পাকিস্তান যদি সেমিফাইনাল ও ফাইনালে ওঠে তবে নকআউট ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কলম্বোতে। অন্যথায় সেমিফাইনাল হবে কলকাতায় এবং ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদে। এই ছিল এখনকার সংবাদে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।